ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। অলি আলবির থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। লজ্জাগুলোকে সাইডে রেখে প্রথমে বোরকাটা বুক পর্যন্ত তুলে ফেলে। আলবি শান্ত চোখে অলির দিকেই তাকিয়ে আছে। অলির পরনে ডার্ক রেড কালারের স্কার্ট, তবে টপসের রংটা আপাতত দেখা যাচ্ছে না। এর আগে তো মনে হয় আল্ট্রাসোনোগ্রাম করেছিলে, তাই না? তাহলে তো জানার কথা যে ড্রেস কতটুকু সরাতে হবে। অলি একটা শ্বাস ফেলে বলল, যখন আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছিল তখন আমি অজ্ঞান ছিলাম, তাই না? আলবি আবার ফোনটা বের করে একটা ছবি খুঁজে বের করলো। স্ক্রিনে একটা মেডিকেল ইলাস্ট্রেশন ভেসে উঠল। সে ছবিটা সামনে এগিয়ে ধরে বলল, ঠিক এইভাবে ড্রেস সরাও। রুমের মধ্যে যেন হিমশূন্যতা, বাতাসেও জমে আছে অজানা অস্বস্তি। অলি নিঃশব্দে শুয়ে থাকলেও তার ভেতরের কোলাহল যেন ছাপিয়ে আসছে দৃষ্টিতে, দেহভঙ্গিতে। তার চোখে জমে থাকা চাপা ভয়, বুকের গভীরে গেঁথে থাকা পুরনো দুঃসহ স্মৃতিরা একসাথে আচ্ছন্ন করে রাখছে তাকে। সে জানে এই অনুভূতিগুলো কেবল একজন ধর্ষিতাই বুঝতে পারবে। বাকিদের কাছে এসব হয়তো শুধু বাড়াবাড়ি বলেই মনে হবে, অতিরিক্ত সংবেদনশীলতা বলে হেসে উড়িয়ে দেবে সবাই। অলির অবস্থা দেখে আলবির ভেতরেও ক্লান্তি জমেছে। চেষ্টার পর চেষ্টা করেও সে যেন অলির মনের ভেতরে সেই ভয়ের দেয়াল ভাঙতে পারছে না। ধীরে ধীরে হতাশা এসে তাকে গ্রাস করে। একটা দীর্ঘ বিরক্তিকর শ্বাস ফেলে সে চশমাটা চোখ থেকে খুলে পকেটে ঢুকিয়ে নেয়। মাথায় যেন টনটন করছে কিছু একটা, চোখ মুখে অবসন্নতা ফুটে উঠেছে। সে আর কিছু না বলে পেছনে ফিরে রুমের দরজার দিকে এগিয়ে যায়। তখনই অলি তড়িঘড়ি করে উঠে বসে, কণ্ঠটা ভয়ে আর অনুতাপে কেঁপে ওঠে। কোথায় যাচ্ছেন? আলবি না তো উত্তর দিল আর না তো অলির দিকে ফিরে তাকালো। সে চুপচাপ দরজা খুলে বেরিয়ে গেল। অলি বোকা চোখে দরজার দিকেই তাকিয়ে আছে। লোকটা রেগে মেগে আমায় একা ফেলেই চলে গেল নাকি? অলি দ্রুত পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালে দরজা খোলার জন্য হাত বাড়াতেই একজন মহিলা ডক্টর দরজা খুলে রুমে প্রবেশ করলো। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে বলে ওঠে, আপনি তাসনিম স্যারের ওয়াইফ? অলি একটা ঢোক গেল। তাসনিম নামটা শুনে সে মাথা খাটিয়ে বুঝতে পারল ইনি আলবির কথাই বলছে। অলির সাথে সাথেই হ্যাঁ বোধক মাথা নাড়ালো। উত্তরে মহিলাটি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, স্যার আমাকে আপনার আল্ট্রাসাউন্ড করে দিতে বলল, আপনি এসে শুয়ে পড়ুন। ডক্টর সোনোগ্রাফি মেশিনের সামনে গিয়ে বসলো। অলি একটু খারাপ লাগলো। আলবি বেবিকে দেখতে চেয়েছিল, কিন্তু অলির নার্ভাসনেসের কারণে দেখতে পারল না। সে কি একটু বেশি চড়া ব্যবহার করে ফেলল? আল্ট্রাসাউন্ড শেষে রিপোর্ট হাতে রুম থেকে বের হতেই দিহানকে দেখে অলি অবাক হলো। দিহান হাসি মুখে বলল, ভাবি চলুন, আমি আপনাকে বাড়িতে রেখে আসছি। অলি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনার বন্ধু কোথায়? ও বলল ওর নাকি কাজ আছে, সেজন্য আমাকেই দিয়ে আসতে বলল, চলুন। অলি নাবোধক মাথা নাড়ালো। সে জানে দিহান হচ্ছে আলভির বন্ধু, আর রিফাতও আলভির বন্ধু ছিল। দিহান যদি রিফাতের মতো তাকে এক জায়গার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায় তখন তার কি হবে? অলিকে না সূচক মাথা নাড়াতে দেখে দিহান চমকিত নয়নে তাকালো। আমার সাথে যাবেন না? না, আপনার বন্ধুকে আসতে বলুন। আরে ভাবি, ও নিজেই আমাকে পাঠিয়েছে, আপনি চলুন না আমার সাথে, আমি একদম আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েই আসব। অলি সন্দেহান চোখে দিহানের দিকে তাকায়। কয়েক মুহূর্ত যেতেই ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনি গিয়ে আপনার বন্ধুকে পাঠিয়ে দিন, উনি আমায় এনেছেন আর উনি রেখে যাবেন আমায়। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে ভেবেছিল এই ফাঁকে উর্মিলাকে দেখে আসবে। উর্মিলা সেদিনের পর থেকেই তার কল রিসিভ করছে না। কি হলো, যান না, ওনাকে গিয়ে পাঠিয়ে দিন। দিহান উপায়ন্তর না পেয়ে অন্য সাইডে গিয়ে আলভিকে কল করলো। তারপর অলির কথা বলল। কয়েক মিনিট যেতেই আলভি এসে হাজির হলো। অলি সরু চোখে আলভির দিকে তাকিয়ে আছে। আলভি অলির দিকে না তাকিয়েই বলল, অলি, দেহান তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ওর সাথে চলে যাও।
আলভির রাগী কণ্ঠ শুনে অলি মাথা নিচু করে নিল। সে বুঝতে পেরেছে তখনকার ঘটনার জন্য আলভি তার উপর বেশ অসন্তুষ্ট হয়েছে, কিন্তু সে দিহানের সাথে কিছুতেই যাবে না। আলভির বন্ধুদের ওপর তার কোনো ভরসা নেই। অলিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আলভি চাপা স্বরে বলে ওঠে, দেখো, এটা নাটক করার জায়গা নয়। আমার কাজ আছে, দিহানেরও কাজ আছে। সেসব রেখেই তোমাকে দিয়ে আসতে রাজি হয়েছে, তাই চুপচাপ ওর সাথে চলে যাও। আলভির কথায় অলি কেঁপে উঠল, নিম্ন স্বরেই বলল, আমি আপনার সাথেই যাব। অলির এই কথাটা শুনে আলভির রাগ ধপ করেই নিভে যায়। তবুও সে গম্ভীর কণ্ঠেই বলে, আমার কাজ শেষ হতে হতে রাত হয়ে যাবে, তুমি ততক্ষণ থাকতে পারবে? অলির সাথে সাথেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আলভি একটা শ্বাস ফেলে দিহানকে বলে, তুমি নিজের কাজে যাও। দিহান আর কি করবে? ভেবেছিল উর্মিলাকে দেখা পাবে, কিন্তু তাও হলো না। যাক, আগামীকালকে উর্মিলার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার প্ল্যান করতে করতে নিজের চেম্বারের দিকে চলে গেল। আলভি একবার অলির দিকে তাকায়, এরপর উল্টো দিকে ঘুরে হাঁটা ধরে। অলিও ব্যস্ত পায় তাকে অনুসরণ করতে লাগলো। রাতের বেলা আলভি একের পর এক রোগী দেখতে ব্যস্ত। সবাই সিরিয়াল অনুযায়ী আলভির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আলভি তাদের মধ্যে নতুনদের প্রয়োজন সাপেক্ষে কিছু টেস্ট লিখে দিচ্ছে, আর যারা টেস্ট করে এনেছে তাদের রিপোর্ট দেখে মেডিসিন লিখে দিচ্ছে। আলি পাশে থাকা সোফায় বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে। সে বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলেছে, তারপর গেমস খেলেছে, কিন্তু কিছুতেই তার সময় কাটছে না। আলি মুখটাকে মলিন করে বসে আছে। বসে থাকতে থাকতে তার ঘুম আসছে। লাস্ট রোগীকে দেখা শেষ হলে আলভি হাঁপ ছেড়ে বাঁচে। সে এগিয়ে যায় অলির দিকে। অলি সোফায় বসে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছে। আলভি বেশ কিছুক্ষণ অলির ঘুমন্ত মুখ পানে তাকিয়ে রইল। পাশে অলির আল্ট্রাসাউন্ডের রিপোর্ট পড়ে আছে। আলভি রিপোর্টটা হাতে নিয়ে চোখ বুলালো। সবকিছু স্বাভাবিক হয়ে আছে। আলভি একটা শ্বাস ফেলে পুনরায় অলির দিকে তাকাতেই দেখতে পেল অলি ঘুমের ঘোরেই সোফা থেকে পড়ে যাচ্ছে। আলভি ধরতে যাবে, তার আগে অলির ঘুম ভেঙে যায়। আলভি দ্রুত গতিতে অলির থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। রোগী দেখা শেষ? অলির ঘুম জড়ানো কণ্ঠ শুনে আলভি ধাক্কা খেলেও নিজেকে সামলে বলে ওঠে, বাড়িতে চলো এবার। অলি টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো, হাত দিয়ে চোখ দুটো কচলে স্বাভাবিকভাবে তাকালো। আলভি চিন্তিত কণ্ঠে শুধালো, আর ইউ স্লিপি? অলি মাথা নাড়িয়ে না বলল। চোখ লেগে গিয়েছিল, চলুন। অলি ব্যাগ আর রিপোর্ট রেখেই দরজার দিকে হাঁটা ধরল। আলভি একটা শ্বাস ফেলে সেগুলো হাতে তুলে নিল, তারপর অলির পিছু পিছুই চলে গেল। আলভি গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেই অলি গোমরা মুখে বলে ওঠে, আমি আর কোথাও যাব না আপনার সাথে। আপনি একটা দায়িত্ব জ্ঞানহীন লোক। অলির কথায় আলভি কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না। সে তো মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আলভির থেকে উত্তর না পেয়ে অলি বলে ওঠে, আপনি আজকে এত ব্যস্ত ছিলেন, তাহলে আমাকে কেন আনলেন? শুধু শুধু বসিয়ে রেখেছেন। আপনি অনেক খারাপ। আলভি একটা শ্বাস ফেলে বলল, তোমার আফসোস হচ্ছে নাকি আমাকে বিয়ে করে? হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আলভির কথাগুলো শুনে অলি স্তব্ধ হয়ে গেল। সেই সাথে আলভির প্রতি রাগটাও যেন বেড়ে গেল। আফসোস হয়তো আপনার হচ্ছে, সেই জন্যই ডিভোর্স দিতে বলেছেন। এই জন্যই আপনার হাতে ডিভোর্স দেওয়ার ক্ষমতাটা দেইনি আমি। আপনি 19 থেকে 20 হলেই আমায় ডিভোর্স দেওয়ার হুমকি দেবেন, সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। আলভি নিম্ন স্বরে বলল, আমার সাথে এই টোনে আর কখনো কথা বলবে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট কেয়ার। আপনি আমার লাইফ হেল করে দিয়েছেন। আমি আপনার সাথে এভাবেই কথা বলবো। কি করবেন আপনি? আলভি অলির দিকে শীতল চাহনি নিক্ষেপ করলো। আলভির সেই চাহনি দেখে অলির শরীর হিম হয়ে এলো। আলভি পুনরায় সামনের দিকে তাকিয়ে বলল, বেশি কিছু না, জাস্ট নিখোঁজ হয়ে যাব, আর কখনো কারো সামনে আসবে না। এমনিতেও আমার থাকা না থাকে তোমার তো কিছু যায় আসবে না। আমার মনে হচ্ছে আমি না আসলেও তুমি তোমার বেবিকে নিয়ে ভালোভাবেই বাঁচতে পারবে। অলিভ ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন আপনি? অফকোর্স আই ওয়ন্ট টেল ইউ। আপনি কিন্তু আমায় ভয় দেখাচ্ছেন। আমি ভয় দেখাচ্ছি না, শুধু ওয়ার্ন করছি। অবশ্য তোমার চিন্তা করতে হবে না, আমার অবর্তমানে আমার সব সম্পত্তি তো তুমিই পাচ্ছ। অলি মাথা নিচু করে নিল। আমার আপনার সম্পত্তির উপর কোনো লোভ নেই। ওরকম শর্ত দিয়েছিলাম বাবুর কথা চিন্তা করে, আপনি ভবিষ্যতে যাতে ওকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে না পারেন সেজন্য। আলভি নিশ্চুপ রইল। তুমি আমাকে শুধুমাত্র বাবুর কথা ভেবে বাধ্য হয়ে বিয়ে করেছ, তাই না? অলি স্বাভাবিকভাবেই হ্যাবোদক মাথা নাড়ায়। আমাকে দেখলে ভয় লাগে তোমার? ঘৃণা করো আমাকে? অলি অবাক চোখে আলভির দিকে তাকালো। আলভির দৃষ্টি সামনের দিকেই নিবদ্ধ। তোমাকে তখন দেয়ালের সাথে আসতে বললাম,
আসলে না কেন? অলি স্বাভাবিক স্বরেই বলে ওঠে। উনি আপনার বন্ধু, সেই জন্য আমি ওনাকে বিশ্বাস করি না। আপনার এক বন্ধু আমাকে আপনার রুমে আটকে দিয়েছিল, এই বন্ধু যে সেরকম কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আলবি হঠাৎ করেই গাড়িটা ব্রেক করলো। অলির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, দিহানকে নিয়ে এরকম চিন্তা একদম করবে না। ও মোটেও রিফাতের মতো নয়। রিফাতের মতো হলে আমি ওকে তোমাকে নিয়ে আসতে বলতাম না। আমি কি চিন্তা করলাম না করলাম সেটা আমার বিষয়। আপনার বন্ধু আমার তো বন্ধু নয়। আপনার সাথে তো আপনার সেই বন্ধুও খারাপ কিছু করেনি, যা করার আমার সাথে করেছে। আলবি অবিশ্বাসী সুরে প্রশ্ন করলো, খারাপ কিছু করেনি মানে? ও আমাকে ধর্ষক বানিয়ে দিয়েছে, আর তুমি বলছো শুধু তোমার সাথে খারাপ করেছে? তোমার কি মনে হয় ধর্ষক নামটা শুনতে আমার অনেক ভালো লাগে? অলি অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো খারাপ লাগার কথা নয়। আপনি যা করেছেন ইচ্ছাকৃতভাবেই তো করেছেন, কেউ তো বাধ্য করেনি আপনাকে। আলবি হাল ছেড়ে দিল। শুধু শুধু অলির সাথে তর্ক করে লাভ হবে না। সে যদি বিষয়টা বুঝিয়ে বলতে যায়, অলির তার কথা বিশ্বাস করবে না। উল্টো অলি অবিশ্বাস করলে অলির প্রতি সে উগ্র হয়ে উঠবে, নিজের রাগটাকে আর কন্ট্রোল করে রাখতে পারবে না। আলবি পুনরায় গাড়ি স্টার্ট দিল। অলিও ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। পুরোটা রাস্তা দুজনের মাঝে আর কোনো প্রকার কথা হলো না। রাত্রি 11টা। অলি বাড়ির সবার সাথে ডিনার করে সবেমাত্র নিজের রুমে এসে বসেছে। আজকে একাই ঘুমোতে হবে আমায়। উফ, একটা রাতেরই তো ব্যাপার। কালকে যেভাবেই হোক আমি বাড়ি চলে যাব। এই অদ্ভুত বাড়িতে থাকবো না আর আমি। অলি খাটের ডান পাশে শুয়ে খোলা দরজার দিকে তাকিয়ে ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারলো না। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। এরই মাঝে দরজা ঠেলে আলবি রুমে প্রবেশ করে। অলি শোয়া থেকে উঠে বসে মাথায় ওড়না পেঁচিয়ে নেয়। তার চুলগুলো এলোমেলো। বিকালে হাসপাতালে যাওয়ার আগে বিনুনি করেছিল, এখনো সেরকমই আছে। আলবি এসে অলির পাশেই বসলো। তোমার ঘুমাতে প্রবলেম হলে আমার রুমে চলো। অলি মাথা নাড়িয়ে বলে, না ঠিক আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। হঠাৎ করে আলবি অলির বিছানায় শুয়ে পড়ল। অলি ঘাবড়ে গিয়ে কিছুটা দূরে সরে বসলো। আচ্ছা, আমার রুমে তোমার যেতে কষ্ট হলে আমি বরং এখানে শুয়ে পড়ে। অলির এবার ভীষণ কান্না পাচ্ছে। ইচ্ছা করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। আপনি নিজের রুমে যান প্লিজ। না, আজকে আমি এই রুমেই ঘুমাবো। অলি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলে, আচ্ছা আপনি তাহলে এখানে ঘুমান, আমি দাদুমণির রুমে গিয়ে ঘুমোচ্ছি। ফুপু আর দাদুমণি একসাথে ঘুমায়, সেখানে যাওয়াটা তোমার জন্য ঠিক হবে না। তাছাড়া দাদুমণি বয়স্ক মানুষ, তোমার ঘুমানোর যে স্টাইল, তোমার সাথে একদিন ঘুমালে পরের দিন আর সে ঘুমাতে চাইবে না। অলি অবাক হয়ে গেল। আমার ঘুমের স্টাইল সম্পর্কে আপনি জানেন কি করে? আলবি কথা ঘুরিয়ে বলল, ঈশা বলেছে, ও তো বাধ্য হয়েই তোমার সাথে ঘুমিয়েছিল, কাসিন বলে নাও করতে পারেনি। কি? ইশাপু বলেছে? বিশ্বাস করি না আমি। সে আমাকে নিয়ে এমন বাজে কথা কিছুতেই বলতে পারে না। তাহলে আমি জানলাম কিভাবে বলো? অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমার ঘুমের স্টাইল সম্পর্কে জানার পরেও আপনি আমার সাথে ঘুমাতে চাইছেন কেন? আলবি শোয়া থেকে উঠে বসে বলল, আমার একটা মাত্র বউ তুমি, শোয়ার স্টাইল যেরকমই হোক না কেন আমাকে তো তোমার পাশেই শুতে হবে, তাই না? আরেকটি বিয়ে করার তো অপশনও রাখোনি যে সেই বউর সাথে ঘুমাবো। দেখুন, বিয়ের আগেই বলে দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকবো। আপনি আমায় টাচ করবেন না। তোমাকে তো আলাদা রুমেই থাকতে দিয়েছে, আর টাচ কোথায় করলাম? অলি চুপ করে রইল। আলবি শান্ত স্বরে বলল, দেখো অলি, আমি চাই না এই অবস্থায় তোমার ঘুমাতে প্রবলেম হোক, বা তুমি কোনোভাবে বেবিটাকে হার্ট করে ফেলো। কথা দিলাম, তুমি না বলা পর্যন্ত বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তোমাকে টাচ করবো না। প্লিজ আমাকে এখানে শুতে দাও। বিশেষ প্রয়োজন মানে? তখন স্টেজের উপর যেমন বিশেষ প্রয়োজনে টাচ করেছিলাম, ঠিক সেরকম। আলবির কথায় অলি একটু সাহস পেল। তাছাড়া আলবিকে একটা সুযোগ দিয়ে দেখাই যায়। আচ্ছা আমি আপনার সাথে শুভ, কিন্তু লাইট জ্বালানো থাকবে আর দরজাও খোলা থাকবে। আলবি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার এসে শুয়ে পড়ো। অলি দ্বিধা নিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। এদিকে শেষ হও, খাট থেকে পড়ে যেও না আবার। অলি ঠিকভাবে শুয়ে পড়তেই আলবি নিজের জায়গায় শুয়েতে যাবে, তখনই কেউ দরজায় নক করে। অলি তড়িঘড়ি করে উঠে বসলো। আলবি বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করে বলল, কে? দরজা খুলে আছে, ভেতরে এসো। ইয়াদ দরজা ঠেলে ভেতরে এসে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, হয়তো বিরক্ত করে ফেলেছি। আসলে তুই নিজের রুমে ছিলে না, সেই জন্য এখানে খুঁজতে এসেছিলাম। আলবি স্বাভাবিক স্বরেই বলল, কিছু বলবি?
ইয়াদ মুখে হাসি ফুটিয়ে বলল, ভাইয়া, আসলে নিউ প্রজেক্টটা নিয়ে আমার কাছে একটা আইডিয়া আসছে, সেটা নিয়ে তোমার সাথে আলোচনা করতে এসেছিলাম। আলবি না চাইতেও উঠে দাঁড়ালো, অলির উদ্দেশ্যে বলল। তুমি ফোন চেপে টাইম পাস করো, আমি একটু পরে আসছি। অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। প্রায় আধা ঘন্টা পর আলবি অলির রুমে ফিরে আসে, কিন্তু সে এসে আর অলিকে খুঁজে পায় না। অলি, অলির কোনো সারা শব্দ পাওয়া গেল না। মেসেজটা ঠিক রাখতে পারবো না এবার। এই মেয়েটা এতটুকু সময়ের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? আলবি বেশি কিছু না ভেবে অলিকে কল দিল। 2 বার রিং হতেই অলি কলটা রিসিভ করলো। হ্যালো, কোথায় গেছো তুমি? অপর পাশ থেকে আসা অলির উত্তরটা শুনে আলবির চোয়াল শক্ত হয়ে এলো। আলবি কলটা কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হল রুম পেরিয়ে এসে দাঁড়ালো রূপসার রুমের সামনে। হাত উঁচিয়ে 2 বার নক করতেই রূপসা এসে দরজা খুলে দেয়। আলবি রূপসার দিকে না তাকিয়েই গলা ফাটিয়ে অলিকে ডাক দেয়। অলি, আলবির হুঙ্কারে খাটের উপরে বসে থাকা অলি দ্রুত পায়ে রূপসার পেছনে এসে দাঁড়ায়। অলি, তুমি এখানে এসছো কেন? অলিকে কিছু বলতে না দিয়েই রূপসা বলে ওঠে, ভাইয়া, আসলে অলির সাথে আমার কথা হয়ে ওঠেনি। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ও নাকি একা একা ঘুমাতে পারে না, সেটা আমি আগেই শুনেছিলাম। এতদিন ঈশা ছিল বলে আমি আর ওর সাথে ঘুমাতে চাইনি। এখন যেহেতু ঈশা নেই। স্টপ রূপ, ফালতু বকিস না। ও একা ঘুমোতে না পারলে আমি ওর হাজবেন্ড তো আছে, তাই না? তোকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না। অলি, কাম উইথ মি। অলি একটা শুকনো ঢোক গেলে মিনমিনিয়ে বলে ওঠে, আমি রূপসা আপুর সাথে ঘুমোতে পারবো তো? উনি হাত পা ছোড়াছড়িও করে না। আপনি গিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আলবি প্রচন্ড বিরক্তিতে বিড়বিড় করে বলে। ডাম্প। অলি কথাটা না শুনলেও রূপসা শুনেছে। সে অলির উদ্দেশ্যে বলে, ভাইয়া, ওই বাচ্চা মেয়ে। আলবি রাগে গজগজ করে ওঠে। রাগে যেন মাথা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আলবি দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে বলল, ও বাচ্চা মেয়ে নয়, ও একটা স্টুপিড, ডাম্প আর ইডিয়েট। ও আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ওকে বের কর রুম থেকে, নইলে টেনে বের করে নিয়ে যাব। আলবির কণ্ঠ শুনে অলির শরীর শিউরে উঠেছে। সে উপায়ন্তর না পেয়ে রূপসার সাথে সিটিয়ে দাঁড়ালো। সে জানে রূপসা তাকে খুব একটা পছন্দ করে না, তবে এরকম পরিস্থিতিতে রূপসাই তার একমাত্র আশ্রয়। ভাইয়া, তুমি ওকে জোর করে বিয়ে করেছ, সেই হিসেবে ওকে একটু টাইম তো দেবে নাকি নিজেকে সবকিছুর সাথে মানিয়ে নিতে? আলবি কিছু বলতে চাইলেও বলতে পারে না। রূপসার জায়গায় উর্মিলা হলে নিঃসন্দেহে 2টো থাপ্পড় দিয়ে অলিকে টানতে টানতে নিয়ে যেত, কিন্তু রূপসাকে সে কিছুই বলতে পারবে না। অলি, লাস্ট বারের মতো বলছে, চলো আমার সাথে। অলি একটা ঢোক গিলে বলে উঠল, আমি যাবো না। আপনাকে দেখলে আমার ভয় করে। আপনি যান এখান থেকে। আলবি এবার নিজের ক্রোধকে আর কন্ট্রোল করতে না পেরে দরজার পাশে থাকা কাচের ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে দিল, যার শব্দে অলি কেঁপে ওঠে রূপসার হাত খামচে ধরে। ফলস্বরূপ রূপসার আগেই চোখে অলির দিকে তাকায়। মেয়েটাকে তার অসহ্য লাগে। শুধুমাত্র আলবি আর অলির এক রুমে থাকার ব্যাপারটা মেনে নিতে পারবে না বলেই মেয়েটাকে সহ্য করতে পারছে না। ইউ হ্যাভ টু পে ফর এভরিথিং অলি, ইউ হ্যাভ টু পে। কথাটা বিড়বিড় করতে করতেই আলবি হনহনিয়ে নিজের রুমে চলে গেল। অলি যেন হাঁপ ছেড়ে বাঁচল। রূপসা অলির হাত সরিয়ে দিয়ে বলল, এবিকে এত বেশি ভয় পেলে চলে যাও না বাপের বাড়িতে। রূপসার কথার ধরনটা অলির ভালো লাগেনি। উপায় না পেয়ে রূপসার সাথে এসেছিল সে, নয়তো এই রূপ নামের রুট মেয়েটার সাথে সে কখনোই আসতো না। আলভির রুমে এসে হাফসাফ করতে লাগলো। ভীষণ অস্থির লাগছে। অলির ওপর তার ভীষণ রাগ উঠছে, সেই সাথে রিফাতের ওপরেও। রিফাতের জন্যই তাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। সে এসব আর নিতে পারছে না। আলভি বেডসাইড ড্রয়ার থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে। সেখান থেকে একটা সিগারেট বের করে এক প্রান্তে আগুন জ্বালিয়ে অন্য প্রান্তে ঠোঁটে চেপে ধরে। এই মুহূর্তে এই জিনিসটাই যদি তার অস্থিরতা কিছুটা কমাতে পারে। সকালের আলো ফুটেছে ধরণীর বুকে। জানালার স্বচ্ছ কাচ ভেদ করে সকালের স্নিগ্ধ আলো রুমের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। এই যে নবাবজাদে, খাচ্চা আমি তোমার নামে লিখে দেইনি। রূপসার রূঢ়ভাবে বলা বাক্যটা কানে পৌঁছাতেই অলির ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে উঠে বসলো। কি হয়েছে আপু? কি হয়নি বলো? সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি আমি। রূপসা আরো কিছু কথা বলতে চেয়েও নিজেকে সামলে নেয়। আলভির জন্য এই মেয়েটাকে তাকে সহ্য করতেই হবে, যে করেই হোক।
এই আপদটাকে তো সে বিদায় করবেই করবে। কি করেছি আমি? রূপসা মুখে হাসি ঝুলিয়েই বলল, না না, কিচ্ছু না। তুমি এবার নিজের রুমে যাও, আমাকে ভার্সিটির জন্য রেডি হতে হবে। অলি মাথা নাড়িয়ে চলে আসতেই নেবে, তার আগেই রূপসা হাসি মুখে বলে ওঠে, অলি, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? অলি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, আমি তো প্রথম থেকেই আপনার বন্ধু হতে চেয়েছিলাম, উর্মিলা আপুর মতো, কিন্তু আপনি তো আমায় এড়িয়ে গেছেন। আচ্ছা, আপনি আমাকে দেখতে পারতেন না কেন? রূপসা কি বলবে খুঁজে পেল না। আসলে তুমি ভুল ভাবছ, আমি তো এইরকমই, সবার সাথে এইভাবেই কথা বলি। তুমি প্লিজ কিছু মনে করো না, আর আমাকে আপনি করেও বলতে হবে না। উই আর ফ্রেন্ডস, রাইট? অলি হালকা হেসে ওপর নিচ মাথা নাড়ল। অলি, তুমি প্রতি রাতেই আমার সাথে ঘুমাতে পারো, আমি কিছুই মনে করবো না। অলি বিছানা থেকে নেমে গিয়ে বলল, ধন্যবাদ আপু, তবে কয়েকদিন পর থেকে আমার টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। আমার এবার বাড়িতে ফিরে যাওয়া উচিত, ভাবছি আজই চলে যাব। কথাটা শুনে রূপসার দু চোখ চকচক করে উঠল। সে তো মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছে, এই মেয়ে তো নিজে থেকেই চলে যাবে বলছে। রূপসার থেকে প্রতি উত্তর না পেয়ে অলি রূপসার রুম থেকে বেরিয়ে যায়। ধীর পায়ে নিজের রুমে প্রবেশ করতেই থমকে গেল অলি। আলবির নিশ্চিন্ত মনে অলির রুমেই ঘুমিয়ে আছে। অলি একটা ঢোক গেলে আলবির ঘুম ব্যাঘাত না ঘটিয়ে ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে আলবি বাদে সবাই উপস্থিত। শাহানুজ বেগম সবার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়ে উর্মিলার উদ্দেশ্যে বললেন, উর্মি, তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। অলি চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। প্রতিদিন আলবি আসার পরে অলিকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করে, সেই জন্যই অলি আলবির আশাতেই বসে আছে। তাছাড়া শাহানাজ বেগম তাকে দেখলেই চোখ মুখ কুঁচকে ফেলে, যেন অলির গায়ে নোংরা কিছু লেগে আছে। আলবি আশেপাশে থাকলে অবশ্য এরকমটা করেন না। উর্মিলা ডাকতে যাবে তার আগেই আলবি এলোমেলো পা ফেলে কোনো দিকে না তাকিয়েই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মা, তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। আলবির দিকে তাকিয়ে সবাই চমকে যায়। আলবি এক হাতে ফোন চাপছে, আরেক হাতে নিজের চুল টানছে। ভাইয়া, কি হয়েছে তোমার? উর্মিলার কথা শুনেও যেন শুনলো না আলভি। তাড়াতাড়ি খাবার দাও, নয়তো বাইরে থেকেই খেয়ে নেব, সময় নেই আমার হাতে। শাহনাজ বেগম দ্রুত হাতে আলভির প্লেটে খাবার বেড়ে দিলেন। আলভি ফোনের দিকে তাকিয়েই খাবার খাচ্ছে। এ যেন পুরনো আলভিকে দেখছে সবাই, সেই পুরনো আলভি তাসনিম মির্জা। অলি সোফায় বসে থাকা অবস্থাতেই আলভিকে দেখছে আর অবাক হচ্ছে। লোকটা আজকে আমাকে ছাড়াই খাবার খাচ্ছে। উপস, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। অলি থাকতে না পেরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। আলভি সেদিকেই কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না, তার সমস্ত খেয়াল ফোনে ছিল। অলি ধীর পায়ে আলভির পাশের চেয়ারে বসতেই আলভি এক নজর অলির দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেয়। প্রতিদিন আলভি অলিকে নিজ হাতে খাবার বেড়ে দেয়, কিন্তু আজকে আলভি যেন অন্য জগতে আছে। কিছু একটা ঠিক নেই। বুঝতে পেরে নুরনাহার এগিয়ে এসে অলির প্লেটে খাবার বেড়ে দিলেন। খাবার খাওয়া শেষ হতেই আলভি নিজের রুমে চলে যায়। আজকে তাকে অফিসে যেতে হবে। আলভি রেডি হচ্ছিল, তখনই অলি আলগোছ দরজার সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের আয়নায় আলভি অলির প্রতিবিম্বি দেখতে পেয়েছে, কিন্তু সে একবারেই কিছুই বলল না। শুনছেন? আলভি উত্তর না দিয়ে ঘড়ি পড়তে লাগলো। অলি ভ্রু কুচকে আলভির দিকে তাকিয়ে একটু উচ্চ স্বরেই ডাক দেয়, এই যে শুনুন না। আলভি এবার ঘাড় ঘুরিয়ে অলির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অলি দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আসলে আগামী সপ্তাহে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, বাড়ি যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আলভি পুরোপুরিভাবে অলির দিকে ঘুরে দাঁড়ালো। ফলস্বরূপ অলি একটা শুকনো ঢোক গেলল। রাতের ব্যাপারটার জন্য আলভি তাকে তুলে আছাড় মারবে নাকি সেটা ভেবেই তার ভয় করছে। পরক্ষণেই মনে পড়ল সে তো প্রেগনেন্ট। আলভি তাকে মারধর করবে না নিশ্চয়ই। বাড়িতে যেতে চাইছ তো কতদিনের জন্য যাবে শুনি? আলভির কণ্ঠে যেন প্রাণ নেই। অলি আলভির থেকে দৃষ্টি সরিয়ে কিছুক্ষণ ভেবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, পরীক্ষা তো 1 সপ্তাহ পর থেকেই শুরু, শেষ হতে হতে 2 সপ্তাহের মতো টাইম লাগবে। সব মিলিয়ে 1 মাসের মতো তো থাকতেই হবে। আলভি স্বাভাবিকভাবেই বলল, রেডি হয়ে নাও, ড্রাইভারকে বলে দেবো, সে তোমাকে দিয়ে আসবে। কথাটা বলেই আলভি অফিস ব্যাগ হাতে তুলে নিল। তারপর বিনা বাক্যে অলিকে পাশ কাটিয়ে চলে গেল। অলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর খুশি মনে নিজের কক্ষে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিতে লাগলো। বিকেলের দিকে সূর্য নিস্তেজ হয়ে এসেছে। উর্মিলা, ইয়াদ আর রূপসা কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে ফিরেছে। উর্মিলার মনটা আজকে বেশ ভালো। দিহান এসেছিল কলেজে।
এতদিন লজ্জায় দিহানের সাথে কথা বলতে পারেনি, কিন্তু আজকে দিহানের সাথে সামনাসামনি দেখা হয় কিছুটা সহজ হতে পেরেছে। সেই সাথে দিহান উত্তর জানার জন্য চাপ দেয়নি। অলি উর্মিলার রুমে গিয়ে বলল, আপু আমি আজকে বাড়ি চলে যাব। উর্মিলা সবেমাত্র ফ্রেশ হয়ে বের হয়েছিল। অলির কথা শুনে সে অবাক চোখে তাকায়। ভাইয়া যেতে বলেছে? অলি হ্যাবোধক মাথা নাড়ায়। তাহলে তো ভালোই, যাও গিয়ে ঘুরে এসো। বেশি দিন থেকো না কিন্তু, আমার ভাইয়ের আবার ধৈর্য কম। তাছাড়া দূরত্ব বাড়িয়ে দিলে গুরুত্বটাও কিন্তু কমে যায়। অলি বেশি ভাবলো না, সে তো শর্ত টর্ত দিয়েই দিয়েছে। আলভিকে নিয়ে তার মাঝে আর কোনো প্রকার ভয় নেই। অলি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো। ইয়াদ অলির ব্যাগপত্র সব গাড়িতে তুলে দিয়েছে। অলির চলে যাওয়াতে সবচাইতে বেশি খুশি হয়েছেন শাহনাজ বেগম আর রূপসা। রুনা খাতুনও কম খুশি হননি। তার মেয়ে যে আলভিকে ভালোবাসে সে সেটা জানে। মেয়ে খুশি মনে সেও খুশি। সন্ধ্যাবেলা পুরো এক সপ্তাহ পর অলিকে দেখে আসমা বানু আবেগ আপ্লুত হয়ে পড়ে। মেয়েকে বুকে জড়িয়ে ধরেই সে শান্তি অনুভব করে। জামাই আসেনি? লিয়াকত হুসাইনের কথা শুনে অলি নাবোধক মাথা নাড়ায়। সে কি অলি, তুই জামাইকে বলে আসিসনি? এসেছি তো মা, বলেই এসেছি। আসমা বানু পুনরায় শুধালেন, তাহলে তাকে আসতে বলিসনি? অলি কিছুক্ষণ ভেবে বলল, না আমি তো তাকে আসতে বলিনি। অলির কথা শুনে আসমা বানু খুশি না হলেও মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। সপ্তাহখানেক কেটে যায়। আজকে থেকে অলির পরীক্ষা শুরু হবে। আসমা বানু অলির জন্য খাবার বেড়ে দিচ্ছিলেন। তুই বলেছিস জামাই নাকি তোকে অনেক যত্নে রেখেছে, এই তার নমুনা। এই বাড়িতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেল, তার মধ্যে তো কখনো দেখলাম না কল দিতে। অলি এক টুকরো পরোটা মুখে দিয়ে চিবোতে লাগলো। সে হয়তো ব্যস্ত আছে। অলি চুপ করে রইল। ব্যাপারটা নিয়ে তারও বেশ মন খারাপ হয়েছে। আলভি নিজে থেকে কেন কল দেয়নি, আর সেও দ্বিধায় থাকতে আলভিকে কল দেয়নি। হ্যাঁ রে, জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? উত্তরে অলি নাবোধক মাথা নাড়ায়। আসমা বানুর কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, সেই জন্য সে আর কথা বাড়ালো না। শোন, রিল্যাক্সে পরীক্ষা দিবি, এই অবস্থায় বেশি চাপ নেওয়া প্রয়োজন নেই। মা তুমি চিন্তা করো না। আসমা বানু কাজে চলে গেলেন। অলিও কিছুটা খাবার খেয়ে রেডি হতে নিজের রুমে আসে। সকালবেলা সে বেশি খাবার খেতে পারে না, যতটুকু পেরেছে ততটুকুই খেয়েছে। অলি আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছিল। পুরো 17 দিন পর সে আজকে স্কুলে যাচ্ছে, তাও আবার পরীক্ষা দিতে। অলি এক দৃষ্টিতে আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। পেটের অংশটা একটু উঁচু উঁচু লাগছে, যদিও খুব একটা বোঝা যাচ্ছে না। হয়তো বোরখা পরলে একটুও বোঝা যেত না, কিন্তু স্কুল ড্রেস ছাড়া স্কুলে ঢুকতেই দেবে না। অলি একটা শ্বাস ফেলে শায়লাকে কল দিল। শায়লায় নিজস্ব ফোন নেই, এটা তার মায়ের নম্বর। আগে অলি নিজের মায়ের ফোন দিয়ে শায়লার মায়ের ফোনে কল দিয়েই শায়লার সাথে কথা বলতো। ক্লাসে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, তাই না? অপর পাশ থেকে শায়লা বলল, না তুই ফোন বাড়িতেই রেখে আয়, আমি স্কুলের বাইরে তোর জন্য অপেক্ষা করব, তুই আসলে একসাথে ক্লাসে ঢুকবো। আচ্ছা আমি বের হচ্ছি। অলি কল কেটে দিয়ে একটা শ্বাস ছাড়ল। সে জানে আজকে স্কুল গেলেই শায়লা জানতে চাইবে সে এতদিন কেন স্কুলে যায়নি। যদিও ফোনে সে ব্যাপারটা এড়িয়ে গেছে, কিন্তু সামনাসামনি হলে তাকে বলতেই হবে। পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। কি, তোর বিয়ে হয়ে গেছে? শায়লা চিৎকার দিয়ে উঠল। অলি মাথা নাড়িয়ে বলল, কি বলিস? কখন, কিভাবে বিয়ে হলো? আমাকে জানালি না। এই তোর বন্ধুত্ব? অলি ঠোঁট চেপে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল, তারপর একটা শ্বাস ফেলে বলল, সবকিছু হঠাৎ করেই হয়ে গেছে, তাই তোকে জানানোর সময় পাইনি। দুলাভাই কই? তাকে আসতে বল, পরিচিত হয়ে নেই। যতই হোক আমি তার শালিকা, সেই সূত্রে একটা ট্রিট তো পাই নাকি? সে আসেনি, পরীক্ষার জন্য আমি একাই বাড়ি এসেছি। কথাটা শুনে শায়লার মন খারাপ হয়ে গেল। দুলাভাই তোকে একাই পাঠিয়ে দিয়েছে? এটা কিন্তু সে মোটেও ঠিক করেনি। অলি উত্তর দিল না, সে ভীষণ ক্লান্ত। কিন্তু হঠাৎ কিছু একটা মনে হতেই সে বলে ওঠে, আচ্ছা তুই তোর ভাইয়ের ফোন থেকে আমার ছবি ডিলিট করে দিয়েছিলি তো? শায়লা ভ্রু কুঁচকে বলে, সেদিনই তো করে দিয়েছিলাম, এতদিন পরে হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? ট্রাশবিন থেকে করেছিলি? শায়লা চমকে তাকিয়ে বলে, সেটা আবার কি রে? অলি বুঝে যায় শায়লা সেখান থেকে ডিলিট করেনি। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তোর ভাই বাড়িতে আছে? শায়লা মাথা নাড়িয়ে না বলল, তারপর ঠাট্টার স্বরেই বলল, ওই তুই আমার ভাইয়ের কথা কেন জিজ্ঞেস করছিস? তোর তো বিয়েও হয়ে গেছে। বল না।
শায়লা না বোধক মাথা নাড়িয়ে বলে, আমার ভাইয়া কি আমাদের সাথে থাকে নাকি? সে তো মাঝে মধ্যে আসে, তবে প্রায় 3 মাসের মধ্যে সে একবারও আসেনি। অলি চমকে তাকালো। তোদের সাথে কোনো যোগাযোগ নেই? আছে, কয়েকদিন পর পর কল দিয়ে খোঁজ খবর নেয়, কিন্তু কোথায় আছে সেটা সঠিকভাবে জানি না। ওর নাকি সেখানে একটা ভালো জব হয়েছে, মাসে মাসে আমাদেরকে টাকাও পাঠায়। অলি কৌতূহল বশত জিজ্ঞেস করেই ফেলে, তোর ভাইয়ের নামটা যেন কি? বাবা, আজকে তো দেখছি আমার ভাইয়ের বিষয় নিজে থেকেই জানতে চাইছিস। অন্য সময় আমি বলতে চাইলেও তো শুনতে চাইতি না। ব্যাপারটা কি? দুলাভাই কি কম ভালোবাসে নাকি? অলি রেগে মেগে শায়লার পিঠে চাপড় মেরে বলে, এসব কি বলছিস? আমি তো এমনিতেই জানতে চাইলাম। সেটাই ভালো। আগে ভেবেছিলাম তোকে ভাবি বানাবো, কিন্তু তুই তো বিয়ে করবি না বলে আমার ভাইয়ের বিষয়ে কিছু শুনতেই চাইতি না। এখন সেই তুই কলেজে ওঠার আগে বিয়ে করে বসে আছিস। বললাম তো সবকিছু হঠাৎ করেই হয়ে গেছে। এই দাঁড়া, তোর বাবা মা কি তোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে নাকি? অলি ভীষণ বিরক্ত হলো, মাথা নাড়িয়ে না বলল, আমি নিজে থেকেই বিয়ে করেছি। বিশ্বাস হচ্ছে না। না হলে নাই, তোর ভাইয়ের নামটা বলবি কিনা বল। শায়লা মুখে হাসি টেনে বলল, অবশ্যই বলবো। দেরিতে হলেও যে তুই আমার ভাইয়ের সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছিস সেটাই অনেক। আমার ভাইয়ের নাম হলো সাইফুল রহমান রিফাত। নামটা শুনে অলি কিছুক্ষণ ঠায় বসে রইল। কয়েক সেকেন্ড পার হতেই সে বার কয়েক নামটা আওড়ালো। রিফাত। মুহূর্তেই চারপাশের শব্দ, আলো, বাতাস সব যেন স্থবির হয়ে গেল। অলির মনের মাঝে এক গভীর স্তব্ধতা নেমে এলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ভাবল, নাম একই হলেও মানুষ তো আলাদা হতেই পারে। নিশ্চিত না হয়ে কিছু ভাবা ঠিক না। অলির ভাবনার মাঝেই শায়লা অলির বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন? বাড়িতে যাবি না? অলির কপালে বিন্দু বিন্দু ঘাম। সে বাম হাতে কপালে মুছে চারপাশে তাকালো। দুপুরের রোদ জানালার ফাঁক গলে কমন রুমের এক কোণে ছড়িয়ে পড়েছে। অলির সমস্ত চিন্তা একপাশে সরিয়ে উঠে দাঁড়ালো। শায়লা, আগামীকালকে দেখা হবে, আমি বাড়ি গেলাম, কেমন? শায়লা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অলি দ্রুত পায়ে স্কুল থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা ধরলো। স্কুল থেকে বাড়ির দূরত্ব বেশি নয়, তাই সে হেঁটেই যাতায়াত করে। কয়েকদিন থেকে আসমা বানু স্কুলে এসে একবার অলির অসুস্থতার কথা জানিয়ে গিয়েছিলেন। সেই জন্যই স্যার ম্যাডামরা অলির অনুপস্থিতির কারণ জানতে চায়নি। আর অলিও শায়লাকে ছাড়া আর কাউকেই বিয়ের ব্যাপারে কিছুই বলেনি। অলি আনমনে হাঁটছে, তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এমন সময় সে উচ্চস্বরে গাড়ির সাইরেন শুনতে পেল। অলি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রেড লাইটের তীক্ষ্ণ আলোয় তার চোখ বন্ধ হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় অলি নিজের জায়গা থেকে নড়তেও ভুলে গেছে। তৎক্ষণাৎ সে কারো উষ্ণ আলিঙ্গন অনুভব করলো। একজোড়া পেশিবহুল শক্ত হাত তাকে জড়িয়ে ধরে রাস্তার অন্য প্রান্তে এনে দাঁড় করালো। অলি তো এখনো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। চোখ মেলুন মিস, আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন। অলি পিটপিট করে চোখ মেলে তাকায়। সামনে থাকা পুরুষটি তীর্যক হেসে বলে ওঠে, হ্যালো মিস। অলি পুরোপুরিভাবে চোখ মেলে তাকালো। সে কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে, তবে ভদ্রতার খাতিরে হালকা হেসে মাথা খানিকটা ঝুঁকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে এরপর থেকে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখনই সামনে থাকা লোকটার ফোন বেজে ওঠে। লোকটি ব্যস্ত হাতে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটি দিয়েকে চোখ বুলে একটা বিরক্তির শ্বাস ফেলে অলির দিকে তাকালো। অলি লোকটির ঘাড়ে থাকা একটা ফ্লাওয়ার ট্যাটুর দিকে তাকিয়েছিল। ট্যাটুটা একটু অদ্ভুত টাইপের দেখতে, তবে সুন্দর। এক্সকিউজ মি। অলির ধ্যান ভাঙে। একটু সরে দাঁড়াতেই লোকটা অলির পাশ কাটিয়ে চলে গেল। অলি নিজের উপর ভীষণ রেগে গেছে। আজকাল সে ঠিকভাবে চলাফেরাও করতে পারে না, বিপদ যেন তাকে তাড়া করে বেড়ায়। না, আমার একটু কেয়ারফুলি ওয়ার্ক করা উচিত। কথাটা মনে মনে আওড়াতেই আলভির কথা মনে পড়ে যায়। মুহূর্তেই অলির মনটা খারাপ হয়ে গেল। আলভির কেয়ারিং গুলোকে সে বড্ড মিস করছে। এই সময় আলভি থাকলে নিশ্চয়ই বলতো, অলি, ইউর প্রেগনেন্ট, ক্যান্ট ইউ ওয়াক কেয়ারফুলি। অলি ঠোঁট চেপে নিচের দিকে তাকাতেই কিছু একটা পড়ে থাকতে দেখলো। অলি কৌতূহলবশত সেটা কুড়িয়ে নিল। এটা আবার কি? অলি হাতে থাকা বস্তুটির দিকে ভালো করে চোখ বুলিয়ে বুঝতে পারলো এটা একটা স্টুডেন্ট আইডি কার্ড। আরে, লোকটা তো নিজের আইডি কার্ড ফেলেই চলে গেছে।
অলি লোকটার খোঁজে পেছন ফিরে তাকালো, কিন্তু রাস্তায় তখন প্রায় ফাঁকা। লোকটার কোনো চিহ্ন নেই সেখানে। ধ্যাত, লোকটা তো চলেই গেছে। অলি আবারও কার্ডটায় চোখ রাখে, ধীরে ধীরে ঠোঁট নাড়ায়, কার্ডে লেখা নামটা অস্ফুট স্বরে উচ্চারণ করে। এনামুল হক নোমান। যত দূরে যেতে চাও ভেসে চলে যাও, এই মনের ছায়া রবে তোমাকে ঘিরে, তুমি আসবে ফিরে, এই মনেরই মায়া। মনেরই মনি কোঠায় সাজানো সে থাকবে। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো আমায় তো খোঁজো না। এত কিছু বোঝো আর মন বোঝো না, কত কিছু তুমি খোঁজো আমায় তো খোঁজো না। ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গান গাইছে আলভি। এক হাতে ফোন, আরেক হাতে অলির সেই নুপুরটা, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে তাকিয়ে আছে অলির ছবির দিকে, যেগুলো গতকালকেই ক্যামেরাম্যান তাকে সেন্ড করেছে। তার ফোনের স্ক্রিনের অবস্থা খারাপ। গত এক সপ্তাহে অগণতি বার সে ফোনটাকে আছাড় মেরেছে। কেন যে আমার কথার মনে পড়ে না সেটাই বলছে না। আর আমারই বা ওর কথা তো বেশি কেন মনে পড়ে? সব বলছে, শুধু আমাকে বলছে না। আলবি অন্য জগতে ছিল। ঠিক তখনই কেউ তার দরজায় নক করে। আলবির বিরক্তিটা যেন আরো বেড়ে গেল। অনবরত কেউ দরজা ধাক্কাচ্ছে। অজ্ঞতা আলবি উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে রূপসাকে দেখে আলবি একটা তপ্ত শ্বাস ছাড়ল। গত এক সপ্তাহ ধরে রূপসা একটু বেশি তার রুমে আসে, কখনো খাবার খেতে ডাকতে, তো কখনো পড়া বুঝে নিতে। ভাই আসলে আমি একটা চ্যাপ্টার বুঝতে পারছি না। রূপসা জিওগ্রাফি বইটা আলবির দিকে এগিয়ে দিতেই আলবি বলে ওঠে, রূপ, তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি সায়েন্স নিয়ে পড়েছি। আলবি নীরস প্রাণহীন কণ্ঠে। রূপসা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে ইংরেজি বই আনতে গিয়ে ভুল করে জিওগ্রাফি বইটা নিয়েই চলে এসেছে। তবুও কিছু তো একটা বলতে হবে। তুমি একটু দেখো না, আমার এই সাবজেক্টে প্রবলেম হচ্ছে। আলবি কিছুক্ষণ ভেবে বলল, তুই হেল্পের জন্য ইয়াদের কাছে যেতে পারিস। ও আর তুই তো একই ডিপার্টমেন্টে, ও স্টাডিতে অনেক ভালো। রূপসা একটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, ও বাড়িতে নেই, বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গেছে। আলবি আর কি বলবে? সে দরজা থেকে সরে দাঁড়াতেই রূপসা দ্রুত পায়ে রুমের মধ্যে ঢুকে যায়। আলবি দরজা পুরোপুরি খোলা রেখে স্টাডি টেবিলের দিকে এগিয়ে গেল। ধূসর ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বইটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে? রূপসা আলবির দিকে তাকিয়ে বলল, আমি এবি রেডিয়েশন সম্পর্কে বুঝতে পারছি না। রূপসার কথা শুনে আলবি ভ্রুকুঞ্চিত করে বলল, হোয়াট ডু ইউ মিন বাই এভি রেডিয়েশন? রূপসা কিছুটা ভরকে গেল। সরি, ইভি রেডিয়েশন না বলে এবি রেডিয়েশন বলে ফেলেছে। ও, আমি এক মুহূর্তের জন্য ভাবলাম তুই হয়তো এভি রেডিয়েশন থেরাপির কথা বলছিস। আলবি বইটা টেবিলের ওপর রেখে সিরিয়াস ভঙ্গিমায় বলল, এভি রেডিয়েশন একটা থেরাপি, যেটা এভিএম মানে আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন, এই চিকিৎসায় ব্যবহার হয়। এভিএম মানে আর্টেরিও ভেনাস ম্যালফরমেশনের চিকিৎসায় ব্যবহার হয়। এটা এক ধরনের জন্মগত সমস্যা, যেখানে মস্তিষ্ক বা শরীরের জন্য কোনো ধমনী আর শিরার সংযোগটা স্বাভাবিক না হয়ে জট পাকিয়ে যায়। ফলে রক্ত প্রবাহ ঠিকমতো হয় না, এমনকি রক্তক্ষরণ বা স্ট্রোকের মতো বিপদ হতে পারে। আলবি থামে। রূপসা গলা শুকিয়ে এলো। রূপসার চোখ মুখের অভিব্যক্তি দেখে আলবি আবারও বলে ওঠে, এই সমস্যার চিকিৎসায় কখনো কখনো অস্ত্রোপচার করা হয়, আবার কিছু ক্ষেত্রে এমন জায়গায় হলে সেখানে অপারেশন ঝুঁকিপূর্ণ হয়। তখন সে এভিএমে খুব নির্দিষ্টভাবে রেডিয়েশন পাঠানো হয়। একে বলে স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি। এই রেডিয়েশন ধীরে ধীরে অস্বাভাবিক রক্তনালীটাকে শুকিয়ে দেয় বা ব্লক করে ফেলে। রূপসা ফেল ফেল চোখে আলবির দিকেই তাকিয়ে আছে। আলবি পুনরায় বইটা হাতে নিয়ে বলল, বুঝলি, তবে টার্মটা খুব সাধারণ নয়, তাই তুই বলাতে আমি একটু থমকে গিয়েছিলাম। রূপসা একটা ঢোক গেলে বলল, এসব তুমি আমাকে শোনাচ্ছ কেন? এসব জেনে আমি কি করব? কারণ তোর ইউভি রেডিয়েশনকে ভুল করে এভি রেডিয়েশন বলাটা কোইন্সিডেন্ট নাও হতে পারে। আমার তো মনে হচ্ছে
তোর একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া উচিত। তোর এভিএম আছে কিনা একবার টেস্ট করে আসবে। রূপসা হতভম্ব হয়ে গেছে। আলভি শান্ত কণ্ঠে বলে ওঠে, আমার বিয়ে হয়ে গেছে রূপ। এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই তোর জন্য ভালো হবে। কিছুদিন পর ফুপি হতে চলেছিস, সেটা অন্তত মাথায় রাখ। অবশ্য তোর এভিএম রোগটা থাকলে তোর মাথায় সমস্যা হবে। যদি সেরকম সমস্যা হয় আমাকে বলিস, আমি তোর জন্য একজন ভালো নিউরোলজিস্ট সাজেস্ট করে দেব। আলভির খাপছাড়া কথাটা শুনে রূপসা বসা থেকে উঠে দাঁড়ালো। তার মানে? রূপসা নিজের কণ্ঠে কম্পন অনুভব করলো, নিজেকে ধাতস্থ করে বলতে লাগলো, তার মানে তুমি আমার ফিলিংস সম্পর্কে জানো? Which feeling are you talking about? রূপসার চোখ দুটো ছলছল করে উঠল। ভাইয়ের প্রতি সেসব ফিলিংস থাকবেই বা কেন? ছোটবেলা থেকে এই পর্যন্ত তোকে আর উর্মিলাকে কখনো আলাদা করে ভাবিনি আমি। আলভির সোজা সাপটা কথা শুনে রূপসার চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ভাঙা কণ্ঠে বলল, কিন্তু এভি, তুমি তো আমার আপন ভাই নও। আলভি বিস্মিত চোখে রূপসার দিকে তাকালো। আপন ভাই নয় তো কি হয়েছে? ক্লিয়ার করে বলছি, তোর প্রতি বোন ব্যতীত আমার কোনো ফিলিংস নেই। আজ এই মুহূর্ত থেকে আমাকে নিজের আপন ভাই ভাববে। রূপসা দুপা পিছিয়ে গেল। আলভি এখনো পূর্বের ন্যায় নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে। আমি তোমাকে কখনো নিজের আপন ভাই ভাবতে পারবো না এভি। স্টপ রূপ, বড় ভাই হই তোর। এভি বলে ডাকছিস কেন? তুই যা এখান থেকে, আমার হেডেক বাড়াস না। এমনিতে মন মেজাজ ভালো নেই। তুমি আমার ফিলিংস সম্পর্কে জেনো এতদিন পর্যন্ত আমাকে ইগনোর করে গেছো। আলভি একটা শ্বাস ফেলে বলল, সত্যি বলতে আমি আগে থেকে জানতাম না, তবে তোর আচরণগুলো বরাবরই আমার কাছে অদ্ভুত আর বিরক্তিকর লাগতো। তবুও বোন ভেবে কিছু বলিনি। সেদিন যেদিন মা তোর আর আমার বিয়ের ইচ্ছেটা সবাইকে জানিয়েছিল, সেদিন আমি আমার প্রতি তোর ফিলিং সম্পর্কে শিওর হয়েছে। তবে বিশ্বাস কর, এই সম্পর্কে জেনে আমি অনেক পিস্ট হয়েছে। সত্যি বলতে আমি এখনো তোর ফিলিংসগুলোকে ইমাজিনও করতে চাই না। রূপসা হঠাৎ চোখ মুছে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আসলে কি জানো তো, কেউ খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না। রূপসা আচমকা আলভির দিকে এগিয়ে গেল। তুমি ইমাজিনও করতে পারবে না ভার্সিটিতে আমার পেছনে কতগুলো ছেলে ঘুরঘুর করে, শুধুমাত্র আমার একটা ইশারার অপেক্ষায় আছে। সেখানে আমি একজন বিবাহিত পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করছি। এটাকে তুমি কি বলবে? তুমি সত্যি আমার ভালোবাসাটাকে ইমাজিন করতে চাইলেও পারবে না এভি। রূপসার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আলভি বসা থেকে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, প্লিজ রূপ, এসব বলে আমাকে দ্বিধায় ফেলিস না। আমার ভাল লাগে না এসব শুনতে। রূপসা চিল্লিয়ে ওঠে, আমার ফিলিংস এর কথা শুনতে তোমার ভালো লাগে না? কি ভালো লাগে তোমার? ওই অলি নামের থার্ড ক্লাস মেয়েটার বক বক শুনতে ভালো লাগে? ওর ন্যাকামিগুলো দেখতে খুব ভালো লাগে, তাই না? সত্যি বলতে তোমার পছন্দ যে এত সস্তা আর নিম্নমানের, সেটা আমিও ইমাজিন করতে। রূপসার কথা শেষ হওয়ার আগেই আলভি রূপসাকে থাপ্পড় মারতে উদ্যত হয়। ফলস্বরূপ রূপসার চোখ খিচে বন্ধ করে নেয়। কিন্তু আলভির হাত রূপসার গাল স্পর্শ করার আগেই কেউ একজন আলভির হাত ধরে ফেলে। আলভি ঘাড় ঘুরিয়ে ইয়াদকে দেখল। আলভির মাথা ঠিক নেই। রূপসার কথাগুলো তাকে হিতাহিত জ্ঞান শূন্য বানিয়ে দিয়েছে। হাত ছাড় ইয়াদ, ওর সাহস কি করে হয় আমার বউকে নিয়ে আজেবাজে মন্তব্য করার? আলভির রাগে ফুঁসছে। ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। ইয়াদ আলভির হাতটা ছেড়ে দিল। তারপর রূপসার দিকে একবার রাগে দৃষ্টি নিক্ষেপ করে আলভির উদ্দেশ্যে বলল, ভাইয়াও পাগল হয়ে গেছে, ওর কথা ধরো না প্লিজ। ফুপি, আপনার মেয়েকে নিয়ে যান এখান থেকে। ইয়াদের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রুনা খাতুন আর শাহানাজ বেগম রুমের ভেতর প্রবেশ করলেন। আলভি একবার শান্ত চোখে তাদের দিকে তাকায়, কিন্তু মুখে কিছুই বলে না। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সংবরণ করার পুরোপুরি চেষ্টা করছে। রুনা খাতুন বিনা বাক্যে রূপসাকে নিয়ে রুম থেকে প্রস্থান করলেন। এখন রুমে শুধু আলভি, ইয়াদ আর শাহানাজ বেগম আছে। এটা তুই ঠিক করিসনি অ্যাভি। রূপ তো ভুলে কিছুই বলেনি। মেয়েটার মধ্যে কি এমন আছে দেখেছিস যে? স্টপ মা, তোমার জন্য রূপসা আজকে আমার সামনে দাঁড়িয়ে এত কিছু বলার সাহস পেয়েছে। ঠিকই বলেছিস। সত্য কথা বলতে অনেক সাহসের প্রয়োজন। রূপ আজকে অনেক সাহস দেখিয়ে ফেলেছে। মা,
তোমরা কেন এইভাবে বলছো? শাহানাজ বেগম মুখে কিছু না বলে নিজের ফোনটা বের করে কিছু একটা খুঁজতে লাগলেন। ইয়াদ চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভি ইয়াদকে জিজ্ঞেস করলো, তুই নাকি বন্ধুদের সাথে ক্যারাম খেলতে গিয়েছিস? ইয়াদ নিচু স্বরে বলল, গিয়েছিলাম, কিন্তু কিন্তু কিছুটা দূর যেতেই ফিরে আসতে হলো। আলভি আরো কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই শাহনাজ বেগম একটা ছবি বের করে আলভির সামনে ধরলো। ছবিটা দেখা মাত্রই আলভি থমকে গেছে। দ্রুত ফোনটা হাতে নিয়ে সে ছবিটা ভালো করে দেখতে লাগলো। দেখ, তোর প্রাণপ্রিয় বউ পরীক্ষা দেওয়ার নামে করে বাপের বাড়িতে গিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছে, এই মেয়ের মতো ধান্দাবাজ মেয়ে আমি জীবনেও দেখিনি। স্বামী সংসার রেখে পরপুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে। এমন মেয়েরা সমাজের কলঙ্ক। কথাগুলো যেন আলভির কর্ণগহ্বরে পৌঁছালো না। ছবিগুলো দেখা মাত্রই তার চারপাশে সবকিছু স্তব্ধ হয়ে গেছে। ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটা ছেলে অলির কোমর চেপে ধরে দাঁড়িয়ে আছে, আর অলিও ছেলেটির শার্টের পেছনের অংশ খামচে ধরে আছে। আলভির গলা শুকিয়ে এলো। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শাহনাজ বেগম আলভির হাত থেকে ফোনটা নিয়ে আরো দুইটা ছবি বের করে দেখালো। একটা ছবিতে অলি মাথা নিচু করে ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে, আর ছেলেটা গভীর চোখে অলিকে দেখছে। অন্যরাতে অলি হাসি মুখে ছেলেটাকে কিছু বলছে, আর ছেলেটার ঠোঁটের কোণেও হাসি লেগে আছে। কি সুন্দর ফটোগ্রাফি, যেন অলি আর ছেলেটা কোনো দক্ষ ফটোগ্রাফার দ্বারা ছবিগুলো তুলেছে। নীরবতা ভেঙে আলভি প্রশ্ন ছুড়ল, ছবিগুলো কে পাঠিয়েছে? আলভির কথার ধরন দেখেই ইয়াদ আর শাহনাজ বেগম বুঝতে পারলো যে কিছুক্ষণ পরে আলভির রাগ বিস্ফোরিত হবে। ইয়াদ একটা শুকনো ঢোক গিলে বলল, জানি না, ভাইয়াকে পাঠিয়েছে। আমি বাড়ি থেকে বের হওয়া মাত্রই একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়েছে। আমি সেই নাম্বারের সাথে সাথেই কল দিয়েছিলাম, কিন্তু নট রিচেবল বলেছে। আমি তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসি, আর এসে দেখি বাড়ির প্রত্যেকের ফোনে ছবিগুলো পাঠানো হয়ে গেছে। এই মেয়ে কোথায় কোথায় যে আকাম করে বেড়াচ্ছে কে জানে। আমি বুঝতেই পারছি না এইটুকুন মেয়ে কিভাবে পারে এতগুলো ছেলেকে নিয়ন্ত্রণ করতে। আলভি, তুই শিওর তো যে ওই চরিত্রহীনার পেটের সন্তান তোর? কথাটা যেন ধনুক থেকে ছোড়া তীরের ন্যায় আলভির বক্ষে বিঁধে যায়। সে অগ্নিধারা কণ্ঠে বলে ওঠে, If anyone even thinks about saying that again, they will regret it. Mind it. এই প্রথম আলভি নিজের মায়ের সাথে এই টোনে কথা বলছে। শাহনাজ বেগম হতভম্ব হয়ে গেলেন। তখনই উর্মিলা ফোন হাতে রুমে ঢোকে। কিছুক্ষণ আগেই সে ফোনটা হাতে নিয়েছিল। অলির ছবিগুলো তার ফোনে পাঠানো হয়েছে। ভাইয়া, অলির সাথে ছেলেটাকে। Just shut up. এখান থেকে যাও সবাই। শাহনাজ বেগম মুখ ভার করে রুম থেকে বেরিয়ে গেলেন। ইয়াদ সান্ত্বনা দিতে এগিয়ে আসলে আলভি হাত উঁচিয়ে না বলে। রাগে তার ইচ্ছে করছে আগুন জ্বালিয়ে দিতে। আলভি আশেপাশে তাকিয়ে ভাঙার জন্য কিছু খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। এক সপ্তাহ যাবৎ ভাঙচুর করার কারণে এখন আর তার রুমে ফার্নিচার ছাড়া ভাঙার মতো কিছুই অবশিষ্ট নেই। আলভির রাগ নিয়ন্ত্রণ করার জন্য নিজের চুল টানতে লাগলো। উর্মিলা দুপা এগিয়ে এসে বলল, ভাইয়া প্লিজ, তুই না জেনে অলিকে অবিশ্বাস করিস না। লোকটা ওরির পরিচিত বা আত্মীয় তো হতে। ইয়াদও উর্মিলার সাথে তাল মিলিয়ে বলল, উর্মি একদম ঠিক বলেছে। তুমি আগে শিওর হয়ে নাও, ছেলেটা ভাবির বন্ধুও তো হতে পারে। এখনকার দিনে ছেলে মেয়ের মধ্যেও বন্ধুত্ব হয় ভাইয়া, এখন এসব কমন ব্যাপার। ইয়াদ তো অন্যদিকে তাকিয়েই কথাগুলো বলছিল। উর্মিলা ইশারা ইয়াদকে চুপ করতে বলে, কিন্তু ইয়াদ তো ননস্টপ বলেই যাচ্ছে। হঠাৎ করেই আলভি ইয়াদের শার্টের কলার খামচে ধরে হিসিয়ে বলল, এই সমস্ত কথা দ্বিতীয়বার বললে আমি ভুলে যাব যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে। She is mine and only mine. If anyone even try to come between us, I'll destroy them. আলভি অনেক শক্ত করে ইয়াদের কলার ধরেছে। ইয়াদ ছাড়ানোর চেষ্টা করলেও আলভি ছাড়ে না। শেষমেশ উর্মিলা এগিয়ে আসে ইয়াদকে ছাড়াতে। ভাইয়া, ইয়াদ ভাইয়াকে ছাড় প্লিজ। ও ভুল করে বলে ফেলেছে। ও উল্টোপাল্টা কিছু মিন করেনি। প্লিজ ছাড় ওকে। আলভি ছেড়ে দিতেই ইয়াদ মাথা নিচু করে বলে ওঠে, সরি ভাইয়া। কথাটা বলেই ইয়াদ রুম থেকে বেরিয়ে গেল। ইয়াদের পিছু পিছু উর্মিলাও চলে যায়। আলভি এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে দরজার দিকে এগিয়ে গেল।
দরজাটা লক করে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল বেডের দিকে। মাই লিটল হানিবি, এসব যদি সত্যি হয় না, আমি তোকে নিজের হাতে খুন করব। আলবি বেড থেকে ফোনটা তুলে তার প্রিয় সোহেলকে কল দিল। কয়েকবার রিং হতেই সোহেল কল রিসিভ করে। হ্যালো সোহেল, কিছু ফটো সেন্ড করেছে। একজন ফটোগ্রাফার স্পেশালিস্টকে দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করাবে। আর একটা কথা, ছবিগুলো যেন কোনোভাবেই লিক না হয়। জি স্যার, আপনি ছবিগুলো পাঠিয়ে দিন। রাত্রি 10টা। অলি ডিনার করে সবেমাত্র রুমে এসেছে। আগামীকালকে তার ম্যাথ পরীক্ষা। অলি এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। উদ্দেশ্য সূত্রগুলো একটু রিভিশন দেবে। অলি হাত বাড়িয়ে বইটা নিতে যাবে, তখনই সেই স্টুডেন্ট আইডি কার্ডটা তার নজরে আসে। উফস, আমি তো এটার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। লোকটা হয়তো এটা খুঁজে না পেয়ে অনেক দুশ্চিন্তায় আছে। অলি আইডি কার্ডটা হাতে নিয়ে ফোন নম্বর খুঁজতে লাগলো। একসময় পেয়েও গেল। আবারও ভুলে যাওয়ার আগে লোকটাকে কল করে বলে দিই যে এটা আমি কুড়িয়ে এনেছি। অলি টেবিলের সাইডে রাখা ফোনটা হাতে তুলে নিয়ে নম্বরটা ডায়াল করলো। কিছুক্ষণ যেতেই অপর প্রান্ত থেকে কল রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কি এনামুল হক নোমান বলছেন? জি, আমি নোমান বলছি। আপনি কে বলছেন? আসলে আজকে দুপুরবেলা আপনি আমায় হেল্প করেছিলেন। অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ নীরবতা পালন করার পর নোমান বলল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন মিস? আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা আপনি ভুলবশত ফেলে গিয়েছিলেন, আমি কুড়িয়ে নিয়েছিলাম। ভাবলাম আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে, তাই সেখান থেকে নাম্বার নিয়েই কল করেছি। কথাটা শুনে নোমান বেশ খুশি হলো বলেই মনে হচ্ছে। থ্যাঙ্কস গড, আপনি ভাবতেও পারবেন না ওটা আমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। কোথায় কোথায় খুঁজিনি আমি। থ্যাংক ইউ সো মাচ। অলি খুশি হলো। যাক, লোকটার একটু উপকার সেও করতে পেরেছে, এটা ভেবেই ভালো লাগছে। আমি আগামীকালকে এক্সাম শেষে সেই জায়গায় অপেক্ষা করব, আপনি এসে নিয়ে যান। নোমানের হাসি থেমে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তাহলে মিস, আমি তো শহরের বাইরে একটা কাজে এসেছি। আপনি কি কষ্ট করে কয়েকটা দিন কার্ডটা নিজের কাছে রাখতে পারবেন? অলি কিছু বলার আগেই নোমান আবারও বলে ওঠে, আসলে আমার নানু মারা যাওয়াতে আমি গ্রামে এসেছি, সেই জন্য বলছিলাম আর কি। তবে আপনার প্রবলেম হলে আমাকে কষ্ট করে হলেও আসতে হবে। অলি ভদ্রভাবেই বলল, না না, সমস্যা হবে না, আমি বেশ কয়েকটা দিনই আছি এখানে। আপনার নানু মারা গিয়েছে, তাই আপনার সেখানেই থাকা উচিত। আর চিন্তা করবেন না, আমি না থাকলেও আমার বাবার কাছে এটা রেখে যাব, সে দিয়ে দেবে আপনাকে। অলির কথায় লোকটা হালকা হাসলো। থ্যাংক ইউ মিস, ইউ আর সো সুইট। যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? অলি আবার কিছুটা আনকমফোর্টেবল ফিল করলো। তার কি নাম বলা উচিত নাকি উচিত নয়? লোকটা তার আর তার বেবিকে বাঁচিয়েছে, সেই হিসেবে নাম বলাই যায়, তাই না? আমার নাম অলি। বাহ, নামটা অনেক সুন্দর আর আনকমন। বাই দা ওয়ে, অলি কি ফ্লেভার লাইক করে? অলি উত্তর দিতে যাবে, তার আগেই আসমা বানু অলির রুমে আসে। মাকে আসতে দেখে অলি কলটা কেটে দিল। কার সাথে কথা বলছিস অলি? জামাই নাকি? আরে না মা, তোমাকে তো বলাই হয়নি। আজকে কি হয়েছিল জানো? আসমা বানু বিছানায় বসে জিজ্ঞেস করলেন। না বললে কিভাবে জানবো? আমার তো মনেই ছিল না। এরপর অলি বাড়িতে ফেরার পথে সব ঘটনা আমাকে খুলে বলল। হ্যাঁ রে অলি, দেখে শুনে হাঁটবি তো নাকি? এতটাই বেখেয়ালি হলে কিভাবে চলবে? এই কথা শোনার পর তো আমি তোকে একা বের হতেই দিতে সাহস পাবো না। অলি উঠে গিয়ে মায়ের পাশে বসলো। চিন্তা করো না মা, আমি এখন থেকে সাবধানেই চলাফেরা করব। সবসময় মনে রাখবি তোর সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে। মা হওয়া এত সহজ নয় অলি। একটা সন্তানকে নিরাপদে রাখা, ভালোভাবে বড় করা, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন মায়ের দায়িত্ব। একজন সন্তানের জীবনে মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষিকা আর রক্ষিকা। কথাগুলো শুনে অলি ভালো লাগলো। সে মাথা রাখলো মায়ের কোলে। আচ্ছা মা, আমি তোমার কোলে মাথা রাখলে যতটা শান্তি পাই, আমার বাবুটাও কি আমার কোলে মাথা রাখলে ততটাই শান্তি পাবে? অলির এহেন প্রশ্নে আসমা বানু মৃদু হাসলেন। হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আসমা বানু অলির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অলির শান্তিতে চোখ জোড়া বন্ধ করে নিল। তোর কি নিজের স্বামীর কথা মনেই পড়ে না?
নিজেও তো কল দিতে পারিস নাকি? শুধু মা হইলেই চলবে, স্ত্রী হতে হবে না? অলি একটা ছোট্ট শ্বাস ফেলে চোখ মেলে তাকালো। আমি বিয়ে করতে চাইনি মা, বাবুর জন্যই বাধ্য হয়ে বিয়েটা করেছি। তুই না হয় বাধ্য হয়ে বিয়ে করেছি, ছেলেটা কিন্তু তোকে বাধ্য হয়ে বিয়ে করেনি। মায়ের কথায় অলি সোজা হয়ে বসলো, ভ্রু কুচকে শুধালো। মানে ও মন থেকেই তোকে বিয়ে করেছিল। তুই তো জানিসই যে আমরা আইনের সাহায্যে তোদের কিছুই করতে পারতাম না। তোর কি মনে হয় ছেলেটা শেষটা জানতো না? আমি এই বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, উত্তরে সে আমায় বলেছিল সে বাবুটার জন্যই নাকি বিয়ে করতে রাজি হয়েছিল আমায়, আর এতগুলো টাকাও নাকি সেজন্যই দিয়েছে। আসমা বানু চমকিত নয়নে তাকায়। ও কি সত্যি বাচ্চাটার জন্য বিয়ে করতে চেয়েছিল? প্রশ্নটা শুনে অলি ভাবতে লাগলো। তার মনে আছে আলবি একবার তাকে অ্যাবর্শন করে নিতেও বলেছিল, তবে সেই কথাটা অলি তার মাকে বলল না। বাদ দাও মা। বলি, এটা বাদ দেওয়ার মতো বিষয় নাই। এভাবে যোগাযোগ বন্ধ করলে সম্পর্কে ফাটল ধরে। মা আমি তোমায় কিভাবে বোঝাবো? আর তার আর আমার মাঝে নামে মাত্র সম্পর্ক আছে, যেটা সে চাইলেও ভাঙতে পারবে না। অলি মনে মনে কথাটা ভাবলো, কিন্তু মুখে বলল, ভাঙলে ভাঙো, আমার কিছুই যায় আসে না। এখন তো আর কেউ আমার বাবুকে অবৈধ বলতে পারবে না, তাই না? আসমা বানু মেয়ের কথায় ভারী অসন্তুষ্ট হলেন। তুই তোর স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবি? সে অন্য মেয়ের সাথে হাসবে, অন্য মেয়েকে জড়িয়ে ধরবে, অন্য মেয়েকে নিয়ে ভাববে, এসব তুই পারবি তো সহ্য করতে? কথাটা শুনে এক মুহূর্তের জন্য অলি থমকে যায়। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে সে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আলবির সাথে একটা কাল্পনিক নারী চরিত্র। না। অলি চিৎকার দিয়ে ওঠে, না না না, উনি পারবে না, পারবে না উনি। ওনার নামে মামলা করব আমি। এক মুহূর্ত থেমে নিম্ন স্বরে বলল, এখন আমার কাছে টাকাও আছে। আসমা বানু মৃদু হেসে বললেন, মামলা করে কি আর স্বামীর মন থেকে সেই নারীকে মুছে ফেলতে পারবি? অলি অসহায় চোখে মায়ের দিকে তাকায়। আলবি, ছেলেটা পূর্বে কেমন ছিল সেটা আমি জানি না, কিন্তু বর্তমানে সে তোর স্বামী। তোর উচিত তাকে সঠিক পথে আনার চেষ্টা করা। আসমা বানু কিছুক্ষণ চুপ থেকে অলির মাথায় হাত রাখলেন। তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে সে অলির মা হিসেবে সেই প্রশ্নটা করতে পারছে না। এক ধরনের জড়তা কাজ করছে, কিন্তু তার সেই বিষয়ে জিজ্ঞেস করা উচিত। বলি, আলভি কি তোর সাথে কখনো জোরাজুরি করেছে? অলি প্রথমে না বুঝলেও যখন বুঝতে পারে সে সাথে সাথে না বোধক মাথা নাড়ে। তোর ব্যবহার দেখে তো মনে হচ্ছে সে তোর সাথে জোরাজুরি করেছে। দেখ, সেরকম কিছু হলে বল আমাকে, আগের ঘটনার মতো লুকিয়ে রাখিস না। অলি ফট করেই বলে ফেলে, সে আমার সাথে তেমন কিছু কিভাবে করবে মা? আমি তো তার সাথে কখনো এক রুমে থাকিই নি। কি? অলি ওপর নিচ মাথা নাড়ায়। হ্যাঁ মা, আমি তাকে বিয়ের আগে শর্ত দিয়েছিলাম যে আমি আলাদা রুমে থাকবো। আরে সে তোর সেই শর্ত মেনেও নিল? হ্যাঁ। আসমা বানু কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলে ওঠেন, এত কিছুর পরেও তোর স্বামীর কথা মনে পড়ে না? সে তোর যত্ন নিয়েছে, তোর উদ্ভট শর্ত মেনে নিয়েছে, কাবিনে কতগুলো টাকা পরিশোধ করেছে। আলভির খারাপ ছেলে হলে কি কখনো এত কিছু করতো? অলি মাথা নিচু করে নিল। তার মা সত্যিই বলেছে। উল্টো সেই সবসময় আলভিকে আজে বাজে কথা শুনিয়েছে। আসমা বানু যদি বাকি শর্তগুলোর ব্যাপারে জানতে পারে, তাহলে হয়তো তাকে মেরেই ফেলবে। আচ্ছা, তুই কখনো এরকম কিছু করেছিস যার জন্য আলভির তোকে মনে পড়বে? অলি না বোধক মাথা নাড়ায়। আসমা বানু একটা শ্বাস ছেড়ে বললেন, বাহ, ভালো। ও কত কিছু করার পরেও তোর ওর কথা মনে পড়ছে না। তোর কি মনে হয় তুই কিছু না করার পরেও ওর তোর কথা মনে পড়বে? আমি নিশ্চিত যে ও তোর কথা ভুলে গেছে, আর সত্যি বলতে মনে রাখার তো কোনো কারণই নেই। আসমা বানু আর কথা বাড়ালেন না। অলির উপর সে বেশ নারাজ হয়েছেন। আলভি তো চেয়েছিল ভুলগুলো শুধরে নিতে, কিন্তু অলি সেই ভুলগুলোকেই মনের ভেতর আঁকড়ে ধরে বসে আছে। আলভিকে একটাবার সুযোগও দিয়ে দেখেনি। আসমা বানু শুয়ে পড়তেই অলি ফোনটা হাতে তুলে নিল। মন বলছে আলভিকে কল দিতে। সত্যি কি আলভি তাকে ভুলে গেছে? অলি মনে প্রচুর সাহস জুগিয়ে কম্পিত হস্তে আলভির নম্বরটি ডায়াল করল। তবে তার সমস্ত আশা নিরাশা করে দিয়ে অপর প্রান্ত থেকে ভেসে এলো নারী কণ্ঠ। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেক্টলি আনরিচেবল। প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। থ্যাংক ইউ।
এই বিরক্তিকর আওয়াজটা অলির হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। বাড়ির অন্য কারো নম্বরও নেই তার কাছে। অন্যদিকে আলবি নিজের হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। তার সামনেই কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রুমের এক কোণে পড়ে আছে কিছুক্ষণ আগেই আলবির রাগের শিকার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ফোনটি। আলবি ড্রেসিং টেবিলের ভাঙা আয়নার দিকে তাকিয়ে বলল, ইউ হ্যাভ টু পে ফর দিস পয়জন বি। ইউ আর নট মাই হানি বি এনিমোর। ফ্রম নাও অন ইউ আর মাই পয়জন বি। কিছুক্ষণ আগে আলবি সত্যিটা যাচাই করার জন্য অলিকে ফোন কল দিয়েছিল, কিন্তু অলি তখন নোমানের সাথে কথা বলছিল, যার জন্য আলবির ফোন থেকে নেটওয়ার্ক ব্যস্ত দেখায়। ব্যাস, আলবি সেটা নিয়েই রেগেমেগে ফোনটা আবারও আছাড় মারে। ফোনটা দিয়েছিলাম বাবা মার সাথে কথা বলার জন্য, কিন্তু ও তো তাদের কাছে আছে। কথা বলেছিল কার সাথে? হ্যাঁ, 9 দিন হয়েছে ওই বাড়িতে গেছে। আমাকে ভুল করে একবার কল দেয়নি, তবে আমাকে কল না দিলে অন্য কারোর সাথে ঠিকই কথা চলে। আর আমি কিনা এখানে ওনার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। এটা সত্যি যে কেউ কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়ের ডাকে অলির ঘুম ভাঙে। ফজরের নামাজ আদায় করে সে বাড়ির পাশে থাকা বাগানে আসে। নিজ হাতে এই গোলাপ ফুলের বাগান করেছে সে। প্রতিদিনের রুটিন অনুযায়ী পানি দিচ্ছিল অলি। গোলাপ ফুল তার ভীষণ প্রিয়। ভোরের এই স্নিগ্ধ আবহাওয়া অলির কাছে দারুণ লাগে। অলি হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।